আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এ সত্য স্বীকার করতে আমার কুণ্ঠিত হই। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন এই বিষয়টি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আর যারা আমাদের এই ক্লাসে নতুন তাদের জন্য রুটিনটা একবার: ক্লাস 10-এর সোম বুধ শুক্র, 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে ওটি ক্লাসের নিচে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওতে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফটি ওখানে আপলোড করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা যেটি আলোচনা করব তার প্রধান 3টি বিষয় রয়েছে, যেটি রয়েছে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড হবে এটি সালফাইড, ও রয়েছে নাইট্রোজেন। আমরা এই 3টি বিষয় সম্পর্কে জানব এবং প্রত্যেকটি অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত হয়, এর শিল্পক্ষেত্রে ব্যবহার, এটার থেকে সাবধানতা কীরকম থাকতে হবে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথমত আমাদের রয়েছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে NH3 দ্বারা চিহ্নিত করে থাকি। এর বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5, এর আণবিক ভর 17। এই অ্যামোনিয়া গ্যাসটি এটা কোথা থেকে বা কিভাবে সৃষ্টি হয় বা কিভাবে প্রস্তুত করা হয়ে থাকে, সাধারণভাবে কিভাবে প্রস্তুত হয় সেটা একটু বলে দিই। অ্যামোনিয়ার বিভিন্ন লবণ রয়েছে, যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট। এই দুজনের সাথে পোড়া চুন, কলি চুন বা কস্টিক সোডা যে কোনো একটিকে যদি মেশানো যায় তখনই সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। যেমন নিচে কিছু বিক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে। NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে NaOH কস্টিক সোডা এর বিক্রিয়া করা হয়েছে। এখান থেকে দেখতেই পাচ্ছ বিক্রিয়াটি করলে NH3 এই অ্যামোনিয়া গ্যাসটি বের হচ্ছে, তার সঙ্গে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে জানলাম কি অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে কস্টিক সোডা যোগ করলে আমরা অ্যামোনিয়াম গ্যাসটি পেয়ে থাকি। নেক্সট রয়েছে অ্যামোনিয়াম সালফেট, এর সাথে CaO মানে পোড়া চুনকে যোগ করতে আমরা NH3 মানে অ্যামোনিয়াম গ্যাস এবং ক্যালসিয়াম ক্লোরাইড এবং H2O মানে জল উৎপন্ন হয়েছে। এরপরে আমরা যদি ওই অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে আবারও সোডিয়াম মানে কস্টিক সোডা NaOH কস্টিক সোডাকে যোগ করি, তাহলে NH3 অ্যামোনিয়াম গ্যাস এবং সোডিয়াম সালফেট এবং H2O জল উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমি একটা বিক্রিয়া তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড, প্রথমটাকে বলছি। অ্যামোনিয়াম ক্লোরাইড এর সংকেত হয়ে থাকে NH4Cl প্লাস NaOH। ওকে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে আমরা কি যোগ করলাম? কস্টিক সোডা। কস্টিক সোডাকে আমরা NaOH দ্বারা চিহ্নিত করে থাকি। এগুলো কিন্তু জানতে হবে যে কোনটাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এটার যদি বিক্রিয়া হয়, এখান থেকে এই এদিকে N এবং NH3, আচ্ছা NH3 উৎপন্ন হয়ে গেল। তাহলে NH4 এর মধ্যে NH3 চলে গেল, এখানে তাহলে একটি H থাকছে।
এখানের একটি এইচ এখানেকার একটি এইচ যুক্ত হয়ে তৈরি হলো কি H2, আর ও থেকে গেছে ও মানে জল হয়ে গেল। তারপরে কি কি থাকছে Cl এবং Na, তাহলে হয়ে গেল কি NaCl। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। ওকে, নেক্সট, যে পরীক্ষাগারে প্রস্তুতি, সাধারণভাবে ওরকমই কয়েকটা মৌলকে একসঙ্গে যোগ করে দিলে আমাদের অ্যামোনিয়া প্রস্তুত হয়ে যায়। যদি আমরা এটাকে পরীক্ষাগারে প্রস্তুত করি তাহলে কি কি লাগবে, ঠিক একই জিনিস লাগবে, যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পোড়া চুন। এদের দুজনকেই আমাদের পরীক্ষাগারে প্রস্তুত করার জন্য এদের দুজনকে প্রয়োজন। কিভাবে প্রয়োজন হচ্ছে 1:3 ওজন অনুপাতে প্রয়োজন। যদি অ্যামোনিয়াম ক্লোরাইড 1 গ্রাম নেওয়া হয় তাহলে পোড়া চুন নেব 3 গ্রাম। ওকে, এই যে NH4Cl, এটাকে আমরা, আচ্ছা সেখানে আমরা বোধহয়, আচ্ছা ওকে ঠিক আছে, NaNH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে 1 মানে 1 গ্রাম, আর হচ্ছে পোড়া চুন দেওয়া রয়েছে CaO, যেটা হচ্ছে 3 গ্রাম। 1:3 অনুপাতে দিতে হবে। এর ফলে আমাদের কি কি তৈরি হলো, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O, তার সঙ্গে আমাদের কি তৈরি হতে NH3, আর এটাই আমাদের প্রস্তুত করা দরকার, ওটাই আমরা প্রস্তুত করার জন্য সব কিছু রেডি করেছি, তাহলে আমাদের তৈরি হয়ে গেল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক্সট্রা একটা 2 দেওয়া হয়েছে এবং এখানে একটা এক্সট্রা 2 দেওয়া হয়েছে। যদি আমরা 2টা না দিই তাহলে দেখো এদিকে N একটি, এদিকে H 4টি, আচ্ছা এদিকে হচ্ছে N একটি হচ্ছে সমানের এদিকে, কিন্তু এদিকে N একটি, এদিকে দেখো H 4টি, এখানে কিন্তু H 3টি রয়েছে। যদি আমরা 2টাকে না দিই, H 3টি এবং এখানে হচ্ছে H 2টি রয়েছে, তাহলে 3 2 5 হয়ে যাচ্ছে, কিন্তু এই পাশে দেখো H হচ্ছে 4টি রয়েছে। ওকে, Cl দেখো একটি, এখানে হচ্ছে Cl 2টি রয়েছে, কোনো পাশে কম কোনো পাশে বেশি রয়েছে। তো এই কম বেশি যাতে না হয়, এটিকে ব্যালেন্স করবার জন্য আমরা এদিকে NH4Cl এর সামনে 2 বসিয়েছি এবং এখানে NH3 এর সামনে 2টাকে পুট করেছি। এবার দেখো সব মিলে যাবে। N এখানে হচ্ছে 2টি রয়েছে, এখানে হচ্ছে 2টি। ওকে, এনের কাজ মিটে গেল। H দেখো নিচে এখানে 4 আর এখানে হচ্ছে সামনে 2, তাহলে 4 2 8 হচ্ছে H। এখানে হচ্ছে H কত, নিচে 3 উপরে 2, তাহলে 3 2 6 এবং এখানে 2, তাহলে 6 7 8, তাহলে দেখো 8টি হয়ে যাচ্ছে, এ পাশেও 8টি এ পাশেও 8টি। ওকে, Cl হচ্ছে 2, Cl হচ্ছে সামনে 2 দেওয়া রয়েছে, মানে Cl এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে Cl হচ্ছে 2টি এদিকে, আর এদিকে দেখো Cl হচ্ছে 2টি। তাহলে আমরা এই ব্যালেন্সটাকে, এই বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য আমরা ওই সংখ্যাগুলো পুট করেছি, আর এগুলো তোমরা সেই ক্লাস 7 থেকে জেনে এসছো, তবুও একবার বলে দিলাম মোটামুটি। ওকে, এবারে আমরা কিভাবে প্রস্তুত করব। প্রথমত যেমন নিতে বলেছে 1:3 অনুপাতে নিয়ে আমরা এই ফ্লাক্সটার মধ্যে দিয়ে দিয়েছি। এইখান থেকে একটি নলের মাধ্যমে নল এসে, দেখতে পাচ্ছ এখানে একটি জারের মতো ব্যবস্থা করা হয়েছে, এটির মধ্যে হচ্ছে পোড়া চুন রয়েছে, পোড়া চুনের মধ্যে দিচ্ছি। ওকে, এখানে যে আমরা যে দুটো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পোড়া চুনকে যুক্ত করেছি, যুক্ত করার পরে নিচ থেকে দেখো তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার ফলে এখানে NH3 যাচ্ছে এই পাইপ দিয়ে, দেখো এই যে NH3 মানে অ্যামোনিয়াম গ্যাস, তার সঙ্গে H2O জল ও মিশে যাচ্ছে। তাহলে জলটা যাওয়ার জন্য জল থেকে আমাদেরকে NH3কে আলাদা করা প্রয়োজন, এই কারণে আমাদের এই শুষ্ক মানে CaO পোড়া চুনের মধ্য দিয়ে ওই গ্যাসটাকে পাঠানো হচ্ছে। তো এখানে যে পোড়া চুনগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, এই জারে পোড়া চুন ভর্তি পুরো, এই পোড়া চুন এই জলটাকে শোষণ করে নেয় এবং এই সামনের নলটা দিয়ে NH3 মানে অ্যামোনিয়াম গ্যাসটি বেরিয়ে আসে। আর ওই কথাটি আমরা এখানে খুব সুন্দর ভাষা দিয়ে লিখে রেখেছি, তোমরা
একবার থেকে দুবার রিডিং পড়বে, তাতেই তোমরা বুঝতে পারবে। নেক্সট আমরা এই যে শুষ্ককরণ ব্যাপারটা বললাম, এই যে এখানে শুষ্ককরণ বলে দিলাম, আমরা এখানে কিন্তু এই যে NH3+H2O পুরোটা নিয়ে নিইনি, আমরা জলটাকে আলাদা করার জন্য আমরা এই জারটার মধ্য দিয়ে চালনা করেছি। তাহলে এটা হচ্ছে শুষ্ককরণ পদ্ধতি। আর এই শুষ্ককরণ পদ্ধতি করার জন্য কি ব্যবহার করেছি, এই যে NaCaO মানে হচ্ছে পোড়াচুনি রয়েছে। ওকে, তাহলে আমরা NH3কে পোড়াচুনের সাহায্যে পরস্পরের বিক্রিয়া হয় না, এই কারণে আমরা ওর মধ্য থেকে জলীয় বাষ্পটাকে শোষণ করে নিয়েছি, মানে জলটাকে শোষণ করে নিয়েছি। আবার এখানে বলা হচ্ছে ওই NH3কে শোষণ করার জন্য আমরা H2SO4, P2O5 ও অনাদ্র CaCl2 ব্যবহার করলাম না কেন, আমরা পোড়াচুন ব্যবহার করলাম কেন? তাহলে এগুলো এই পোড়াচুন ব্যবহার করলাম কেন, যে বিক্রিয়া করে না বলে পোড়াচুন ব্যবহার করলাম। আর এইগুলো ব্যবহার করিনি কারণ কি, এগুলো হচ্ছে NH3 এর সাথে বিক্রিয়া করে যাবে। দেখো এই যে NH3 ওর সাথে যদি H2SO4 বিক্রিয়া হয় তাহলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, আর P2O5 বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। অনাদ্র NaCl যোগ হলে হচ্ছে CaCl2 SnH3 এই অণুগুলো গঠন করবে। তাহলে যদি পরীক্ষাতে এখানে দিয়ে থাকে যে H2SO4 বা P2O5 এই গ্যাসগুলি বা এইগুলো NH3কে শুষ্ক করার ক্ষেত্রে ব্যবহার করিনি কেন, কারণ এগুলো হচ্ছে বিক্রিয়া করে থাকে বলে। নেক্সট ওই অ্যামোনিয়ার কিছু রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম হচ্ছে ওটা হচ্ছে একটা গ্যাস অবস্থাতে পাওয়া যায়, আমরা কঠিন অবস্থাতে পাই না, অ্যামোনিয়াকে গ্যাস আকারে পাই। অ্যামোনিয়া একটা সিম্পল কথা বলে দিই, অ্যামোনিয়া আমরা সাধারণত ওই বাথরুমের পাশ দিয়ে, স্কুলে যখন বাথরুমের পাশ দিয়ে যাওয়া হয় তখন যে ঝাঁঝালো গন্ধটা আসে, সেই ঝাঁঝালো গন্ধটাই হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। এটার হচ্ছে বর্ণ হচ্ছে বর্ণহীন, গন্ধ হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত, স্বাদ হচ্ছে সামান্য ক্ষারকীয় মানে লবণাক্ত স্বাদ হয়ে থাকে সামান্য। চাপের প্রভাবে বলছে চাপ প্রয়োগে তরলে পরিণত হয়ে যায়, অ্যামোনিয়াকে যদি চাপ দেওয়া হয় তাহলে তরল হয়ে যাবে। অ্যামোনিয়া একটা গ্যাস, কিন্তু ওই গ্যাসকে যদি আমরা চাপ দিই তাহলে তরল হয়ে যাবে। ওর ঘনত্ব বায়ুর চেয়ে অ্যামোনিয়া হালকা হয়ে থাকে, এই কারণে অ্যামোনিয়া গ্যাসটি খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। দ্রাবতা, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব এবং জলীয় দ্রবণ ক্ষারধর্মী। আচ্ছা, এই ভৌত ধর্মের মধ্যে আমরা একটা জিনিস পড়ব যে লাইকার অ্যামোনিয়া, এটা কি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়ে থাকে। তাহলে এই লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত থাকে, 0.88, আর এর মধ্যে 35% অ্যামোনিয়া উপস্থিত থাকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে গাঢ় জলীয় দ্রবণের অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকেই আমরা লাইকার অ্যামোনিয়া বলে থাকি। আমরা অ্যামোনিয়ার রাসায়নিক হচ্ছে ভৌত ধর্ম পড়লাম, এখন আমরা জানব রাসায়নিক ধর্ম। এই অ্যামোনিয়া কোন কোন বস্তুর সাথে বিক্রিয়া করতে পারে। ক্ষারধর্মিতা মানে যে কোনো ক্ষার বস্তুর সাথে বিক্রিয়া করতে পারে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। আমরা প্রথমত একটা ক্ষারের সাথে বিক্রিয়ার একটা হচ্ছে, আমরা যদি এখন এই NH3 এর সাথে HCl গ্যাসকে আমরা যদি যোগ করে দেই, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করে দেওয়া হয় তাহলে এটি NH4Cl একটা কঠিন যৌগ গঠন করবে। বুঝতে পারছো, দুটো গ্যাসকে একটা পরিস্থিতিতে যদি বিক্রিয়া করে দেওয়া হয়, দুটো গ্যাস থেকে একটা কঠিন বস্তু তৈরি হয়ে যাবে, পুরো জাদু খেলার মতো। দুটো গ্যাসকে দিয়ে দিলাম, একটা কঠিন তৈরি হয়ে গেল। গ্যাসকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু কঠিনকে আমরা দেখতে পাবো। নেক্সট এখানে বলা হচ্ছে যে
বিক্রিয়াটি দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার একটি উদাহরণ। এরপরে ওই H2SO4 এবং NH3 এর সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করা যায় তাহলে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। যদি অ্যামোনিয়া তার সঙ্গে যদি H2SO4 যোগ করি তাহলে NH4 তৈরি হবে। ওকে, আর হচ্ছে যদি আমরা এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, আর যদি NH3 এর সাথে HNO3 যোগ করি তাহলে NH4NO3 মানে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়ে থাকবে। এবার অ্যামোনিয়ার হচ্ছে বিজারণ ধর্ম, যদি পরীক্ষাতে পড়ে যে অ্যামোনিয়ার বিজারণ ধর্মটি উল্লেখ করো তাহলে তোমরা এই বিক্রিয়াটিকে লিখে দিতে পারো। অ্যামোনিয়াম যদি বিক্রিয়া করার জন্য আমরা কিউপিক অক্সাইড এবং লেড মনোঅক্সাইড নিতেই পারি। এখানে প্রথমে কিউপিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াকে বিক্রিয়া করে কি কি তৈরি হয়েছে, Cu তৈরি হয়েছে, H2O মানে জল তৈরি হয়েছে এবং N2 মানে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়েছে। ওকে, এখানে Cu হচ্ছে বিজারণ হচ্ছে, কীভাবে বিজারণ হচ্ছে, আর হচ্ছে NH3 এটি হচ্ছে জারণ হচ্ছে। আর এদিকে দেখো এটা হচ্ছে কিউপিক অক্সাইড হয়ে গেল, লেড মনোক্সাইড মানে পিবিওর সাথে যদি NH3 বিক্রিয়া করা হয় তাহলে আমরা পিবি পাবো, H2O মানে জল পাবো এবং N2 মানে নাইট্রোজেন গ্যাস পেয়ে থাকবো। ওকে, এখানে পিবি হচ্ছে বিজারণ হচ্ছে আর হচ্ছে NH3 জারণ হচ্ছে। এখানে যদি তোমাদের বিজারণ ধর্ম বলে থাকে তাহলে তোমরা এই যে তীব্র গ্যাস, তীব্রভাবে উত্তপ্ত কতগুলো ধাতব, ওখান থেকে তোমরা এই বিক্রিয়াটা পর্যন্ত লিখে দিতে পারো। এটা একটু ইম্পর্টেন্ট। নেক্সট, যে অ্যামোনিয়ার জারণ, আগেরটা ছিল বিজারণ, এটা হয়ে গেছে জারণ। অবশ্য তার মধ্যেও জারণটা যুক্ত ছিল। এখানে বলা হচ্ছে অ্যামোনিয়া ও অক্সিজেনের মিশ্রণ 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্ল্যাটিনামে তর্জনীতে দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। তাহলে NH3 এর সঙ্গে যদি অক্সিজেনকে যুক্ত করা হয় 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখলে NO তৈরি হয়ে যাবে এবং সেখানে H2O মানে জল তৈরি হবে। এবারে আমরা অ্যামোনিয়ামকে যদি কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে, কিউপো অ্যামোনিয়াম সালফেট দ্রবণ সৃষ্টি হয়ে থাকে। আর নেসপার বিকারণের সঙ্গে বিক্রিয়া করলে আমরা পটাশিয়াম মার্কিউরাস আয়োডাইড ক্ষারীয় দ্রবণে নেসপার বিকারণ বলা হয়ে থাকে। আর ওটার সঙ্গে বিক্রিয়া করলে তামাটে রং উৎক্ষেপ উৎপন্ন করবে, মানে যেটা বিক্রিয়া করার পরে যেটা তৈরি হবে তামাটে রঙের আকৃতি হবে। এখানে বিক্রিয়াগুলোর মধ্যে বিক্রিয়াতে কি কি তৈরি হয় শুধু এটুকু জানবে, আর এখানে বিজারণ বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া রয়েছে। এবারে ওই অ্যামোনিয়া শিল্পে উৎপাদনের ব্যবহারটা আমরা প্রথমে একটু জেনে নিই, যেহেতু ব্যবহারটা প্রথম দিয়ে দিয়েছি। যে অ্যামোনিয়া সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি অজৈব সার এবং জৈব সার ইউরিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়া ব্যবহার হয়। তাহলে বিভিন্ন ধরনের অজৈব সার এবং জৈব সারের মধ্যে ইউরিয়া প্রস্তুত করতে আমরা কাকে ব্যবহার করে থাকি, অ্যামোনিয়াকে ব্যবহার করি। সুলভ পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট, অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রভৃতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়ে থাকে। এই অসওয়াল্ট পদ্ধতি আমরা শেষের দিকে আজকেই আমরা জানব। কোনো ঔষধ প্রস্তুতিতে এবং সেলিং সল্ট প্রস্তুতিতে এটি ব্যবহার হয়ে থাকে। ঔষধ তৈরিতেও এই গ্যাস ব্যবহার হয়। বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে এবং অন্যান্য শীতলীকরণে অ্যামোনিয়া ব্যবহার হয়ে থাকে। অ্যামোনিয়া হচ্ছে ঠান্ডা করার জন্য একটা উল্লেখযোগ্য গ্যাস। এটি হচ্ছে যেখানে ঠান্ডার কারবার হয়ে থাকে সেখানেই অ্যামোনিয়া গ্যাসটিকে ব্যবহার করা হয়। এবারে শিল্পে উৎপাদন বলছে হেবার পদ্ধতিতে উৎপাদন হয়ে থাকে। অ্যালুমিনা ও K2O মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে বায়ুমণ্ডল 200
বায়ুমণ্ডলীয় চাপে 550 বা এখানে 450 বলা যেতে পারে তাপমাত্রায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া করে, তাহলে বায়ুমণ্ডলে 450 বা 550 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া ঘটে অ্যামোনিয়াম তৈরি হয়ে থাকে। আর এর মধ্যে অনুঘটক হিসাবে অ্যালুমিনা এবং K2O ব্যবহার করা হয়। এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে NH3 এবং 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়ে থাকে। এটি হচ্ছে হেবার পদ্ধতি। তাহলে যদি পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসাবে পড়ে যে হেবার পদ্ধতিতে কোন গ্যাস উৎপন্ন করা হয়ে থাকে, অ্যামোনিয়া গ্যাস। যদি জিজ্ঞাসা করে 2 নম্বরে যে হেবার পদ্ধতিটি নিম্নলিখিত ব্যাখ্যা করো বা হেবার পদ্ধতিটি উল্লেখ করো, তাহলে তোমরা এইটি লিখে দিবে। নেক্সট, অ্যামোনিয়া ট্যাঙ্ক বা কলকারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকলে প্রথমত কী করা দরকার। অ্যামোনিয়া গ্যাস বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন এক্ষুনি আমরা বলে এলাম যে ওষুধ কারখানা বা ওষুধ তৈরিতে, এছাড়াও বরফকে শীতলীকরণ করতে অ্যামোনিয়া ব্যবহার হয়ে থাকে। যদি কোনো কারণে ট্যাঙ্ক লিক হয়ে যায় তাহলে কি করব। অ্যামোনিয়া কিন্তু চোখের পক্ষে খুব খারাপ একটা গ্যাস। এখানে বলছে অ্যামোনিয়া ফুসফুসে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এজন্য কারখানা বা অ্যামোনিয়া ট্যাঙ্ক থেকে যদি হঠাৎ অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে, তবে ফাঁকা জায়গায় যে কোনো অ্যামোনিয়া গ্যাস আসছে না সেখানে চলে যেতে হবে। তাহলে যেখানে অ্যামোনিয়া গ্যাসটা আসে না সেখানে আমাদেরকে যেতে হবে, যে ওখানে অ্যামোনিয়া গ্যাস বন্ধ করা যখন সম্ভব নয়, বেরোচ্ছে বেরোক, আমাদেরকে কাজটা কি, যেখানে অ্যামোনিয়ার কোনো গন্ধ যায়নি সেইখানে আমাদেরকে চলে যেতে হবে। না হলে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত, অনবরত চোখে মুখে ঝাপটা দিতে হবে। আর জলে ভেজানো রুমাল নাকের মধ্যে চেপে রাখতে হবে। আমরা গন্ধ হলে নাকটা চেপে ধরি, শুধু রুমালটা চাপলে হবে না, ওর সাথে রুমালটাকে ভিজিয়ে চেপে ধরতে হবে। আর যেহেতু অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য, সেজন্য এই রকম প্রাথমিক সতর্কতা অবলম্বনে ক্ষতির পরিমাণ কম হয়ে থাকে, এখানে বেশি ক্ষতি হয় না। নেক্সট, এই অ্যামোনিয়া থেকে আমরা প্রথমেই জেনেছিলাম, একটু আগে বললাম যে অজৈব সার এবং জৈব সার হিসাবে ইউরিয়াতে ব্যবহার করা হয়। এবার ইউরিয়া শিল্পের উৎপাদন 150 বায়ুমণ্ডলীয় চাপে, সেটা ছিল 200 বায়ুমণ্ডলীয় চাপে, এবং 550 বা 450 বা 450 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলছে 150 বায়ুমণ্ডলীয় চাপে ও 200 ডিগ্রি থেকে 210 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়। তাহলে অ্যামোনিয়াম এবং কার্বন ডাইঅক্সাইডের অনুপাত কত? 2:1। আর কাকে বিক্রিয়া করবে? অ্যামোনিয়াম এবং কার্বন ডাইঅক্সাইড দুজনকে বিক্রিয়া করে প্রথম পদ্ধতিতে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট যৌগ তৈরি হবে, যেটাই তৈরি হয়েছে। দ্বিতীয় পদ্ধতিতে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকবে, এই যে ইউরিয়া। আর এখানে অ্যামোনিয়াম কার্বাইড, এখানে একটি অক্সিজেন বেশি চলে আসছে। এবারে ইউরিয়ার ব্যবহার, যারা গ্রামে বাস করা ইউরিয়ার ব্যবহার প্রায় সবাই জানো, যে নাইট্রোজেন ঘটিত জৈব সার রূপে আমরা যে কোনো চাষের ক্ষেত্রে ইউরিয়া ব্যবহার করে থাকি। ইউরিয়া ফর্মালডিহাইড, প্লাস্টিক, রেজিন উৎপাদনে ব্যবহার হয়ে থাকে, এবং কালা জ্বরের ঔষধ ইউরিয়াস্টিব্রামিন এবং ঘুমের ঔষধ বারবিটিউরেট নামক জৈব যৌগ প্রস্তুতিতেও ইউরিয়াটি ব্যবহার করা হয়ে থাকে। বিস্ফোরক পদার্থ নাইট্রোসেলুলোজ প্রভৃতি তৈরি করতে ইউরিয়া ব্যবহার হয়ে থাকে। নেক্সট, আমাদের মোটামুটি অ্যামোনিয়ার কাজ মিটে গেল। এরপরে আমরা যাব হাইড্রোজেন সালফাইড। এর চিহ্ন আমরা H2S দ্বারা জানি থাকি, আর বাষ্প ঘনত্ব 17, আণবিক ভর 34। এটার
কি কি হয়ে থাকে, প্রয়োজনীয় উপকরণ কি কি, ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড দরকার। সেখানে অনেক কিছু ছিল, এখানে এই দুটোতেই চলবে। আর শর্ত কি, সাধারণ তাপমাত্রায় ফেরাস সালফাইড ও লঘু সালফাইড অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। সাধারণ তাপমাত্রা, অল্প তাপমাত্রাতেই চলবে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ফেরাস সালফেট দিচ্ছে, তাহলে এফিএস ও লঘু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, এদের দুজনের বিক্রিয়া করে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাসটি উৎপন্ন হবে। ওকে, আর এখানে কিভাবে উৎপন্ন হয়ে থাকে সেটা একটু তোমাদের দেওয়া আছে, এটা বিশেষ একটা ইম্পর্টেন্ট নয়, তবুও দিয়ে রাখছি, তোমরা একটু দেখে নিতে পারো। নেক্সট, এই হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম, এটি হচ্ছে এক প্রকার বিষাক্ত গ্যাস। অ্যামোনিয়া কিন্তু শুধু গ্যাস ছিল, এটা বিষাক্ত গ্যাস। এর বর্ণহীন গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। ডিম পচে গেলে যেমন আমরা একটা দুর্গন্ধ পাই, ঠিক সেই রকমই হাইড্রোজেন সালফাইডের গন্ধটাও তীব্র পচা ডিমের মতো। চাপের প্রভাবে উচ্চ চাপে প্রয়োগে শীতল করে প্রচুর বর্ণহীন তরলে পরিণত হয়। আগেরটাও ঠিক একই রকমের ছিল, অ্যামোনিয়াকে চাপ দেওয়ার ফলে তরলে পরিণত হয়, আর একে উচ্চ চাপের মধ্যে থাকলে বর্ণহীন, কোনো বর্ণ হবে না, তরলে রূপান্তরিত হবে। ঘনত্ব কি বলছে, H2S গ্যাস বাতাসের অপেক্ষা ভারী। এটি বাতাসে যে গ্যাসগুলো থাকে তার থেকে এটি ভারী, তাই এই গ্যাসটি বিশেষ একটা চারিদিকে ছড়িয়ে পড়ে না, ভারী বলে ছড়িয়ে পড়তে পারে না। ভারী মানে ওজন বেশি, যেখানে ছিল সেখানেই পড়ে আছে। আর দ্রাবতা কি, গরম জলে অদ্রাব্য, ঠান্ডা জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী হয়ে থাকে। বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে দ্রাবতা বিভিন্ন রকমই হয়ে থাকে। এর পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ততে কি বলছে, একটি টেস্ট টিউবের মধ্যে শুষ্ক H2S গ্যাস ভর্তি করে ঠান্ডা জলপূর্ণ পাত্রের ওপর কিছুক্ষণ উপুড় করে রাখা হলো। মানে একটা পাত্রের মধ্যে H2S গ্যাসকে প্রবেশ করিয়ে সেটাকে জলের মধ্যে উপুড় করে দেওয়া হয়েছে। দেখা যায় যে টেস্ট টিউব দিয়ে ধীরে ধীরে উপরে উঠছে। তা টেস্ট টিউবটা উপরে উঠছে ধীরে ধীরে, কারণ কেন, নিচ থেকে এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটি বের হচ্ছে। সিদ্ধান্ত কি, H2S জলে দ্রবীভূত হয় এবং সেই শূন্যস্থান পূরণ করার জন্য জল উপরে উঠতে থাকে। আর যখন যখন এই ধরো এর মধ্যে জল রয়েছে, এর মধ্যে ধরো এই পাত্রটির মধ্যে জল রয়েছে আর একটা টেস্ট টিউব ছিল ঠিক এইভাবে, এর মধ্যে হচ্ছে হাইড্রোজেন সালফাইড রয়েছে এবং এটিকে আমরা এখানে উপুড় করে দিয়েছি। ওকে, উপুড় করে দেওয়ার ফলে দেখলাম যে কি এই টেস্ট টিউবটি ধীরে ধীরে উপর দিকে উঠতে শুরু করছে। নেক্সট, এরপরে আমরা যাচ্ছি টেস্ট টিউবের মধ্যে H2S এর যে জলীয় দ্রবণ পাওয়া যায় তাতে নীল লিটমাস দ্রবণে সিদ্ধ একটি কাগজ ফেলা হলো। কাগজটি হচ্ছে লাল বর্ণে পরিণত হচ্ছে। H2S ঠান্ডা জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণে অ্যাসিড ধর্মী হয়ে থাকে। যদি ঠান্ডা জলে হয়ে থাকে তাহলে সেটি দ্রাব্য হচ্ছে, আর জলীয় ধর্মে অ্যাসিডিটি প্রকৃতির, এই হাইড্রোজেন সালফাইড অ্যাসিড প্রকৃতির হয়ে থাকে। নেক্সট, এর রাসায়নিক কিছু বিক্রিয়া, যে দ্রাহতা মানে অক্সিজেনের সাহায্যে একে কি জ্বালানো সম্ভব সেটাই। হাইড্রোজেন সালফাইড নিজে দাহ কিন্তু অন্য পদার্থের গ্রহণে সাহায্য করে না। এ নিজে জ্বলে যায় ঠিক অক্সিজেনের মতো, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। আচ্ছা সরি, অক্সিজেন হচ্ছে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। আর এখানে হচ্ছে এই দাহতা এখানে কি হবে, যে হাইড্রোজেন সালফাইড নিজে জ্বলে যাবে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করবে না, একাই খাবে। বলছে হাইড্রোজেনের উপস্থিতি H2S নীল শিখায় জ্বলে H2SO2 এবং স্টিম উৎপন্ন করে। স্টিম মানে বাষ্প। যখন এটি অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে তখন
SO2 তৈরি হবে, তার সঙ্গে H2O মানে জল তৈরি হয়ে থাকবে। অ্যাসিড ধর্ম বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া, H2S এর জলীয় দ্রবণ সামান্য আয়নিত হয় এবং অল্প সংখ্যক H3O+ আয়ন উৎপন্ন করে, সেজন্য এর জলীয় দ্রবণে মৃদু অ্যাসিডধর্মী হয়ে থাকে। জলীয় দ্রবণ কেমন হয়? মৃদু অ্যাসিডধর্মী। লিডমাসকে সামান্য লাল করে দেয়, মানে অ্যাসিড হলে লাল হবে, আর যদি ক্ষার হয়ে থাকে তাহলে নীল হয়ে থাকবে। আর এর জন্য H2S এর হাইড্রোসালফিউরিক অ্যাসিড বলা হয়ে থাকে। H2S দ্বিক্ষারীয় অ্যাসিড বলে দুরকম লবণ অ্যাসিড এবং নর্মাল বা সীমিত লবণ উৎপন্ন করে। বলছে যেমন ক্ষারের সঙ্গে সোডিয়াম বাইসালফাইডের অ্যাসিড লাল এবং সালফাইডের পশম লাল উৎপন্ন হয়ে থাকে। ওকে, নেক্সট, বিজারণ ধর্ম। হাইড্রোজেন সালফাইড একটি শক্তিশালী বিজারক পদার্থ। অন্য পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়। ওকে, যেমন একটা উদাহরণ আকারে দেওয়া হয়েছে, কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণকে হাইড্রোজেন সালফাইড বিজারিত করে সবুজ বর্ণের ক্রমিক সালফেট লবণে পরিণত করে এবং নিজে জারিত হয়ে হলুদ সালফারে পরিণত হয়। সেটাই এখানে বিক্রিয়া আকারে দেওয়া হয়েছে। নেক্সট, এই H2S প্রস্তুতি এবং ব্যবহারের সতর্কতা। অত্যন্ত দুর্গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস বলে পরীক্ষাগারে H2S প্রস্তুতি এবং ব্যবহারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। দুর্গন্ধ তো ঠিক আছে, কিন্তু এটা বিষাক্ত। H2S গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে আবহাওয়ায় বিষাক্ত না করে, তাহলে আমাদের এই জিনিসটি সাবধানতা হতে হবে যাতে এই H2S এই গ্যাসটি চারিদিকে না ছড়ায়। H2S গ্যাস বেশি পরিমাণে শুকলে অজ্ঞান হওয়ার শুঁকে নিলে আমরা গন্ধটা যদি নিয়ে নিই, অজ্ঞান হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটি বিষাক্ত গ্যাস। এজন্য পরীক্ষাগারে হুড সমেত ধ্রুবকক্ষে H2S প্রস্তুতির বিক্রিয়াটি করা দরকার। তাহলে কোথায় বিক্রিয়াটা করতে হবে? হুড সমেত ধ্রুবকক্ষের মধ্যে এই বিক্রিয়াটি করা প্রয়োজন। H2S প্রস্তুতির সময় সমগ্র ব্যবস্থাটি বায়ুরুদ্ধ হওয়া চাই, কারণ ওই বায়ু যাতে পুরো বায়ুমণ্ডলে পাশাপাশি বায়ুমণ্ডলে যাতে না ছড়ায়, তার জন্য বায়ুরুদ্ধ বায়ুবদ্ধ ব্যবস্থা করা দরকার। নির্গমনের শেষ প্রান্তটি গ্যাস জারের তলদেশ পর্যন্ত প্রবেশ করানো থাকে। উল্ফ বোতলে H2S তৈরির সময় লঘু H2SO4 অল্প অল্প করে ঢালা উচিত, কারণ এটি বেশি ঢেলে দিলে গ্যাসটি চারিদিকে ছড়িয়ে যাবে এবং এটা উল্ফ বোতলের মধ্যে করতে হবে। উল্ফ বোতল বলতে এখানে এই বোতলটির কথা বলা হচ্ছে, যেখানে বোতলটির দুপাশে দুটি মুখ রয়েছে, এটি হচ্ছে উল্ফ বোতল। ওকে, ওই বোতলের মধ্যে সাবধানে বিক্রিয়াটি আমাদের করতে হবে। যেটা বলা হচ্ছে, একসঙ্গে বেশি H2SO4 ব্যবহার করলে অতিরিক্ত H2S পরীক্ষাগারে সর্বত্র ছড়িয়ে যেতে পারে। H2S গ্যাস দ্বারা গ্যাস জারটি পূর্ণ হওয়ার পর সঙ্গে সঙ্গে গ্যাস জার সরিয়ে নিয়ে এসে ভালোভাবে ঢাকনা বন্ধ করে রাখতে হবে।
হাইড্রোজেন সালফাইড অত্যন্ত বিষাক্ত পদার্থ। এর বিষক্রিয়া হাইড্রোজেন সালফাইডের একটি রাসায়নিক ধর্ম। ওকে, তাহলে এটুকুই এখানে জেনে রাখো যে H2S এই গ্যাসটি খুবই বিষাক্ত গ্যাস। এটি শুকে নিলে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ওকে, এখানে বিশেষ কিছু জানার দরকার নেই, এমনি জেনে রাখো, তো পরীক্ষাতে কিছু আসবে না। এরপরে আমরা আসছি নাইট্রোজেন, যার চিহ্ন N2। এটা পারমাণবিক হবে, এক মিনিট, পারমাণবিক ভর 14 এবং আণবিক ভর 28.004 হয়ে থাকে। ওকে, এটা কীভাবে প্রস্তুত করব? এর রাসায়নিক পদার্থ হিসাবে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট নেওয়া দরকার। এর শর্ত কি? পরীক্ষাগারে সমান আণবিক ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেটের ঘন দ্রবণের মিশ্রণকে সতর্কভাবে তাপ প্রয়োগ করলে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রেট এবং পরে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। পরে অ্যামোনিয়াম নাইট্রেট সঙ্গে সঙ্গে তাপের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন এবং জলও উৎপন্ন করে থাকে। যেটা নাইট্রোজেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি এখানে দেওয়া হয়েছে, দুটি স্টেপে বিক্রিয়াটি করে দেওয়া রয়েছে। এই নাইট্রোজেনের ব্যবহার, এটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে থাকে, নাইট্রোলিম, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এই সব সার তৈরিতে এই নাইট্রোজেন ব্যবহার করা হয়। এবং বৈদ্যুতিক বাল্ব প্রস্তুতিতে বৈদ্যুতিক বাল্বের ভেতরের ফাঁপা অংশের মধ্যে নাইট্রোজেন গ্যাসটি থাকে। উচ্চ উষ্ণতা মাপক থার্মোমিটার প্রস্তুতিতে নাইট্রোজেন ব্যবহার করাও হয়ে থাকে। মানে যেসব থার্মোমিটারে খুব বেশি উত্তপ্ত উষ্ণতা মাপা হয়ে থাকে, সেই সব থার্মোমিটারের মধ্যে এই নাইট্রোজেন ব্যবহার করা হয়। নাইট্রোজেনের ধর্ম, ঠিক ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম দুটিই রয়েছে। ভৌত ধর্ম বলছে সাধারণ অবস্থা হিসাবে সাধারণ উষ্ণতা ও চাপে গ্যাসীয় অবস্থাতে থাকে। যখন ওটিকে খুব বেশি তাপমাত্রা এবং চাপ দিয়ে থাকবো তখন ওটি গ্যাসীয় অবস্থায় থাকে। এটি বর্ণহীন, কোনো বর্ণ থাকে না, গন্ধহীন, স্বাদহীন, বায়ুর অপেক্ষা সামান্য হালকা, যেটা ঘনত্ব হচ্ছে 14, দ্রাব্যতা হচ্ছে জলে নাইট্রোজেন দ্রাব্যতা খুব কম, জলের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ খুব কম থাকে, কিন্তু দ্রাব্য কোনটি বেশি থাকে? অ্যামোনিয়া জলে খুব বেশি দ্রাব্য, যেটা আমরা প্রথমেই জেনে এসেছি। শ্বাসকার্যে সাহায্য করে না, কারণ নাইট্রোজেন আমাদের শ্বাসকার্যের মধ্যে কোনো সম্পর্ক নেই, অক্সিজেন করে থাকে। আর বিষাক্ত নয়, এই নাইট্রোজেন গ্যাসটি আমাদের পরিবেশে থাকে, বাট এটি বিষাক্ত গ্যাস নয়। নাইট্রোজেনের সক্রিয়তা, এর রাসায়নিক ধর্মের মধ্যে নাইট্রোজেন অণু মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু থাকে, কারণ এই যে নাইট্রোজেন আমরা N2 জেনে এসেছি, এর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু অবস্থান করে থাকে, আর এদের মধ্যে ত্রিবন্ধন গঠন করে। এই যে পরমাণু দুটি পরস্পরের মধ্যে সমযোজী ত্রিবন্ধন গঠন করে, এই বন্ধন অত্যন্ত দৃঢ় হয়ে থাকে। তাই নাইট্রোজেন কম সক্রিয়, উচ্চ উষ্ণতায় ও উচ্চ চাপে নাইট্রোজেন কখনো কখনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে। এবারে কোন কোন পদার্থ সেটা এখানে বলা হয়েছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। বলছে 200 বায়ুমণ্ডলীয় চাপ এবং 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহচূর্ণ, অনুঘটক এবং মডিবোর্ডের নামক পদার্থের উপস্থিতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে থাকে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে যদি
হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে কি গ্যাস উৎপন্ন হবে? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়ে থাকবে, যেটা হচ্ছে 2.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন। আমরা এই বিক্রিয়াটা আমরা আগেও করে এসেছি অ্যামোনিয়ার ক্ষেত্রে। অক্সিজেনের সঙ্গে তড়িৎ স্ফুলিঙ্গর সাথে মানে সাহায্যে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড হয়ে থাকে। আর এই নাইট্রিক অক্সাইড মানে NO, যেটা তোমরা একবারে ভৌতবিজ্ঞানে প্রথম চ্যাপ্টারে জেনে এসেছ যে ওজোন স্তরের ক্ষতি করে থাকে। আর বিদ্যুৎ স্ফুলঙ্গ মানে যখন বিদ্যুৎ চমকায় বা যাকে আমরা বলে থাকি বজ্রপাত, তখন 3000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই NO গ্যাসটি তৈরি হয়ে থাকে। আর এই NO গ্যাসটি মানে নাইট্রিক অক্সাইড, এটি বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতি করে। ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া, উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট গঠন করে থাকে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট গঠন করে। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া 1100 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা এটা হচ্ছে 3000 ছিল, এদিকে হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর নাইট্রোজেন গ্যাসকে চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হয়ে থাকে। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং অক্সিজেন। ওকে, এবারে এই নাইট্রোলিমটা কি একটু পাশেই জেনে রেখো বলে দেওয়া হয়েছে। ক্যালসিয়াম সায়ানামাইড, যেখানে এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হলো, ওর সঙ্গে কার্বনের মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলে থাকব। আর এটি আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করে থাকি। এই নাইট্রোজেন আবদ্ধকরণ তোমরা জীবনবিজ্ঞানে পড়েছ, নাইট্রোজেন কীভাবে আমাদের পরিবেশে আবদ্ধ থাকে। যে আকাশে মেঘের বিদ্যুৎ স্ফুলিঙ্গের সময় বায়ুর নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, এক্ষুনি জেনে এলাম। ওই উৎপন্ন নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। আবার ওই নাইট্রিক অক্সাইড কী হলো, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে NO2 তৈরি হলো, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠান্ডা জলীয় বাষ্প বা শীতল জলের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে এবার NO2 শীতল হয়ে HNO2 এবং HNO3 তৈরি হলো এবং ভূপৃষ্ঠে পতিত হয়, যেটা শীতলতম মানে বৃষ্টির ফোঁটার মধ্যে এই দুটি অ্যাসিড আবার পুনরায় নাইট্রাস আর হচ্ছে নাইট্রিক পুনরায় ভূপৃষ্ঠে বৃষ্টির আকারে নেমে আসে, বৃষ্টির জলের মধ্যে আসে। ভূপৃষ্ঠে ধাতব যৌগের সঙ্গে অ্যাসিড দুটি বিক্রিয়া করে নাইট্রাইট ও নাইট্রেট লবণ পরিণত হয়, যা উদ্ভিদের খাদ্য হিসাবে মাটিতে সঞ্চিত থাকে। আর ওই দুটো অ্যাসিড গাছের খাদ্য হিসাবে মাটির মধ্যে জমা থাকে। এখানে বলা হয়েছে যে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে NO তৈরি হয়, NOর সঙ্গে আবার অক্সিজেন বিক্রিয়া করে NO2 তৈরি হয়, NO2 সঙ্গে আবার হচ্ছে জলীয় বাষ্প মানে শীতলতম হয়ে HNO2 এবং HNO3 তৈরি হয়ে থাকে। ওকে, নেক্সট HCl এর শিল্প প্রস্তুতি। এটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি একটি রয়েছে। HCl কিভাবে শিল্পের মধ্যে প্রস্তুত করা হয়। আর লা ব্লাল্টা পদ্ধতি, এই লা ব্লাল্টা পদ্ধতি ইম্পর্টেন্ট রয়েছে। সংশ্লেষণ পদ্ধতি কি বলছে, প্রায় সমান আয়তনের হাইড্রোজেন ও ক্লোরিন নলের মধ্য দিয়ে সিলিকা দিয়ে তৈরি একটি দহন প্রকোষ্ঠে চালনা করে দহন করা হলো। মানে দহন, যেখানে দহন হচ্ছে সেই ধরনের
নল দিয়ে যখন এই হাইড্রোজেন এবং ক্লোরিনকে পাঠানো হবে তখন ওর মধ্যে দহন করা হলো। দহনের মধ্যে H2 এবং Cl2 যুক্ত হয়ে HCl গ্যাস উৎপন্ন হয়। আর উৎপন্ন HCl গ্যাসকে একটি হিমকক্ষের মধ্য দিয়ে চালনা করে ঠান্ডা করার পর জলের ধারায় দ্রবীভূত হয়, ওটা আবার জলে পরিণত হয়ে যায়। উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিচে থেকে বের করে নেওয়া হয়ে থাকে, যেটা হচ্ছে H2 প্লাস Cl2 হলে সেটা বিক্রিয়া হিসাবে 2HCl হয়ে থাকে। লাভ লালটা পদ্ধতি কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু শুনবে। যে সাধারণত লবণের সঙ্গে গাঢ় H2SO4 মিশিয়ে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে HCl তৈরি হয়। তাহলে আমরা যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণের সঙ্গে সাধারণ লবণের সঙ্গে H2SO4 মিশিয়ে 600 ডিগ্রি সেলসিয়াসে গরম করব, আর সেখান থেকে HCl তৈরি হয়ে থাকে। এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপাদন, যেটা হচ্ছে অসওয়াল পদ্ধতিতে হয়ে থাকে। একবারে প্রথমে আমরা অ্যামোনিয়া পড়বার সময় জেনেছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। শুষ্ক অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে শুষ্ক বায়ু মিশিয়ে মিশ্রণটিকে 7 থেকে 8 বায়ুমণ্ডলীয় চাপে 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত 10% রেডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে উৎপন্ন হয়ে থাকে। তাহলে নাইট্রিক অক্সাইড কিভাবে উৎপন্ন হবে? ওই অ্যামোনিয়ার সঙ্গে শুষ্ক বায়ু 7 থেকে 8 বায়ুর চাপে 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে চালনা করলে এটি নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। এখানে 10% রেডিয়ামযুক্ত প্ল্যাটিনাম তারজালির অনুঘটক হিসাবে কাজ করে। এখানে তাহলে অনুঘটকটাকে প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে একজন কেউ ঘটক থাকবে, মানে এই ঘটক ঠিক আমাদের মানুষের মধ্যে যেমন ঘটক হয়ে থাকে ঠিক সেরকমই এই রিয়েকশানের মধ্যেও ঘটক অবস্থান করে, আর তাকে আমরা বলবো অনুঘটক। এরা যেহেতু অণুদের জন্য কাজ করে, অণু পরমাণুর জন্য, তাই একে আমরা বলে থাকবো অনুঘটক। তাহলে এখানে অনুঘটক হিসাবে কে থাকে? যে প্ল্যাটিনাম। ওকে, এখানে প্ল্যাটিনামকে তারজালির রূপে রাখার ফলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়, ফলে বিকারকগুলি বেশি করে অনুঘটকের সংস্পর্শে আসতে পারে। পৃষ্ঠটান বলতে পৃষ্ঠতল বলতে ওর মধ্যে যে অনুঘটকটি থাকবে সেটি অসংখ্য, মানে পৃষ্ঠতলের পরিমাণটা বেশি, আর পৃষ্ঠতলের পরিমাণ যত বেশি হবে তত সেটি খুব দ্রুত বিক্রিয়াটি হতে থাকবে। যেমন ধরো একজন ঘটক যখন একজনকে না দেখে 10 জন মেয়েকে দেখা শুরু করলো, তখন দেখবে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একজনকে দেখতে থাকলে একজন না বলল, আর একজন না বলল, কবে হবে তো হবে, কোনো সাড়া শব্দ নেই। কিন্তু যখন একসঙ্গে অনেকগুলোকে দেখা শুরু করব খুব দ্রুত স্পিডে, তখন দেখবে অনুষ্ঠান বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক সেই রকমই এখানেও যদি অনুঘটকের পৃষ্ঠটান বেশি থাকে তাহলে বিক্রিয়াটা খুব দ্রুত হয়ে থাকে। উৎপন্ন নাইট্রিক অক্সাইডের সঙ্গে বায়ু মেশালে নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়ে থাকে। এরপরে ওই উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইডের সঙ্গে জল মেশালে নাইট্রিক অ্যাসিড পরিণত হয়। এই হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হওয়ার অসওয়াল্ড পদ্ধতি। নেক্সট, সালফিউরিক অ্যাসিডের মধ্যে স্পর্শ পদ্ধতি, এটা বিশেষ একটা ইম্পর্টেন্ট নয়। ওকে, তো এটা তবু এটা করার দরকার নেই, এটা করাচ্ছি না, স্পর্শ পদ্ধতি এটা আর করাচ্ছি না। ওকে, তো শেষে তোমাদের একটা কোশ্চেন তুলে ধরেছি, যেটা অসওয়াল্ড পদ্ধতিতে কি উৎপাদন হয়ে থাকে।
এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। ওকে, তাহলে আজকের টপিকে আমাদের যেটা মূল বিষয় ছিল সেটা আমরা পুরোটা কমপ্লিট করলাম। আমরা এই টপিকের পরে তোমাদের যে টপিকটি রয়েছে সেটা নিয়ে নেক্সট আগামীকাল তোমাদের ক্লাস হবে। তাহলে এটি যে করা হলো, তোমরা বিক্রিয়াগুলো আর যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো একটু দেখে রাখতে পারো, আর ওগুলোই পরীক্ষাতে আসবে। তাহলে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো এবং পড়াশোনাও করো। আর এখানেই আজকে ক্লাসটা রাখলাম।